নিজেদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, ভিতরে যাওয়ার সাহস হচ্ছে না। হবে বা কি করে? কত বছর পর বাড়ির সামনে আসলাম। আজ থেকে প্রায় 12 বছর আগে এই বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলাম, শুধুমাত্র অবহেলার কারণে। আজ আবার ফিরে এসেছি। ফিরে আসার দুইটা কারণ। প্রথম কারণটা হলো আমার দাদি অসুস্থ, তাই। আর দ্বিতীয় কারণটা সেটা না হয় রহস্য থাক। বাড়ির ভেতর যাওয়ার আগে পরিচয়টা দিয়ে নিই। আমার বাবারা 2 ভাই, বড় চাচার 1 ছেলে 1 মেয়ে। আমরা 2 ভাই, আমি আর ইমন। আমাদের বোন নেই। বাবা বড় বিজনেসম্যান। ছোট থাকতে কখনো বাবার সঙ্গ পাইনি। মাও নিজের সময় কাটানোর জন্য স্কুল শিক্ষকের পেশায় নিযুক্ত হন। বাড়িতে আমি আর দাদি আর বড় ভাইয়া ইমন থাকতাম। চাচা চাচিরা বিদেশে থাকে আর কাজের মানুষ। বড় ভাইয়া ছোটবেলা থেকেই আমাকে ভালো পেত না, সবসময় আমার সাথে ঝগড়া করত আর আমার নামে উল্টাপাল্টা বলে বাবার কাছে নালিশ করত, আর বাবা আমাকে মারতো। এভাবেই অবহেলা পেতাম আমি। মাও বড় ভাইয়াকে বেশি ভালো পেত, আমাকে শুধু দাদি ভালো পেত। আমি 8 বছর বাড়ি থেকে পালিয়ে যাই। বাড়ি থেকে পালানোর কারণ ছিল ভাইয়া টাকা চুরি করে আমার কথা বলেছে যে আমি চুরি করেছি। বাবা আমাকে অনেক মারে, মাও কিছু বলে না। সেদিন রাগ করে বাড়ি থেকে চলে আসি। আর আজ এত বছর পর আসলাম, আর আজ আমি প্রতিষ্ঠিত। আমার উপর থেকে এখানে একটা মিশনের জন্য পাঠানো হয়েছে। আর এখানে এসে জানতে পারি দাদি খুবই অসুস্থ, তাই এখানে আসি। আর না হলে অন্য কোনো ফ্ল্যাটে উঠতাম। বাড়ির গেট দিয়ে ঢুকলাম। বাড়ির সামনে কয়েকটা গাড়ি দেখতে পেলাম। হয়তো কেউ এসেছে। বাড়ির সব রুম আমার চেনা ছিল, দাদির রুমও। তাই আমি দাদির রুমের দিকে যেতে লাগলাম। দাদির রুম থেকে অনেক শব্দ আর আওয়াজ পেতেছি। আমি দাদির রুমের সামনে তখনই আমার সামনে এসে একটা মেয়ে দাঁড়ায়। মেয়েটা দেখতে খুব সুন্দর। মেয়েটা আমাকে বলল, আপনি কে? আপনাকে আগে তো এই বাড়িতে দেখিনি। আমার মুখে মাস্ক, তাই আমার মুখ মেয়েটা ভালো করে দেখতে পাচ্ছে না। আমি মেয়েটাকে ভালো করে দেখলাম, কিন্তু চিনতে পারলাম না। এই বয়সী মেয়ে তো আমাদের বাড়িতে একটাই থাকতে পারে, সে হলো আমার চাচাতো বোন মুন্নি। তাহলে ও কি আমার চাচাতো বোন? এটা ভাবতে লাগলাম। কি হলো, কথা বলুন। আপনি কে? কোনো অবহেলার পাত্র। মানে? সব মানের উত্তর হয় না। তখন মেয়েটা আপু আপু বলে কাউকে ডাক দিল। মুহূর্তেই আরেকটা মেয়ে এলো। এই মেয়েটা আমার থেকে বড় হবে। কি হয়েছে তিশা? এত ডাকাডাকি করতেছিস কেন? ও, তাহলে মেয়েটার নাম তিশা। তাহলে এই মেয়েটা আমার চাচাতো বোন না। আপু, এই লোকটাকে জিজ্ঞেস করেছি উনি কে, কিন্তু কোনো কথাই বলতেছে না। এই আপনি কে? আর আমাদের বাড়িতেই বা আসেন কি করে? হেঁটে হেঁটে এসেছি। দেখেছো কি ফালতু ছেলে? ওকে এখনই বের করে দাও বাড়ি থেকে। আপনারা কারা? আমাদের বাড়িতে দাঁড়িয়ে আমাদের বলছে আমি কে? বুঝলাম না, আপনাদের বাড়ি মানে? মানে হচ্ছে আমি এই বাড়ির বড় ছেলে ইমনের বউ, আর ও আমার বোন। ও, তাহলে এ আমার ভাইয়ার বউ আর এ ভাইয়ার শালিকা। সরুন, দাদু রুমে যাব। এই এখন কিন্তু ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। আগে বলুন আপনি কে? আমি তো মানুষ। তিশা জোরে জোরে কথা বলতেছিল, তাই দাদু রুম থেকে একটা মহিলা এসে বলল, মা এমনি অসুস্থ, আর ডাকাডাকি করে কথা বলছো কেন তোমরা? দেখুন কাকিমা, এই লোকটা কখন থেকে আজে বাজে কথা বলছে। আমাকে দেখিয়ে বলল। মহিলাটা আমার দিকে ঘুরতেই আমি তাকে চিনে ফেললাম। এ হলো আমার কাকি। ছোটবেলায় আমি যখন এখানে থাকতাম তখন কাকিমারা বিদেশে থাকতো, এখন এসে পড়েছে। কে তুমি? রিমন। রিমন বলার সাথে সাথে কাকি একটু পিছে সরে গেল। হয়তো বুঝে গেছে আমি তার দেবরের ছেলে। কাকি সরে যেতেই আমি দাদুর রুম দিকে যাওয়া শুরু করলাম। আপনি এই ছেলেটাকে যেতে দিলেন কেন? তিশার আপু জিজ্ঞেস করলো। কেন দিয়েছি এখনই বুঝতে পারবে। রুমে গিয়ে দেখলাম বাবা মা ভাইয়া আর কাকার কিছু লোক। আমি প্রায় সবাইকে চিনলাম, কিছু লোক ছাড়া। আমার মুখে আগেই বলেছি যে মাস্ক আছে। আমি গিয়ে দাদির পাশে বসলাম। এই, কে তুমি? মায়ের পাশে বসেছো কেন? কে তুমি বাবা? তখনই কাকি এসে বলল, ও রিমন। রিমন বলার সাথে সাথে পুরো বাড়ি যেন নিস্তব্ধ হয়ে গেল।
বাবা মা দুজনে কাতর চোখে আমার দিকে তাকিয়ে আছে। পুরো বাড়িটা চুপ হয়ে গেল। তিশা আর ওর আপু কিছুই বুঝতে পারছে না। দাদু আমার হাতটা ধরে বলল, তুই আমার নাতি রিমন? দাদু, আমি তোমার নাতি রিমন। দাদু কোনো রকম উঠে আমাকে জড়িয়ে ধরলো। এতদিন কোথায় ছিলে দাদু ভাই? কত খুঁজেছি তোকে। এই তো দাদু, তোমার কাছে আমি এসে পড়েছি। আর কোথাও যাস না দাদু ভাই? আমাকে চলে যেতে হবে। তোমার অসুস্থতার কথা শুনে আমি এসেছি। আমার আবার চলে যেতে হবে। আমি কারো বাড়িতে অবহেলার পাত্র হয়ে থাকতে চাই না। এটা তোর বাড়ি। না, আমার কোনো বাড়ি নেই। তোমার কাছে একটু থেকেই চলে যাব। তিশা আর ওর আপু কিছুই বুঝতে পারছে না। বাকি সবার চোখে জল, কিন্তু ভাইয়ার চোখে জল নেই। হয়তো আমার ফিরে আসাতে ভাইয়া খুশি হয়নি। তুই যদি বাড়ি ছেড়ে চলেও যাস, তাহলে কথা দে আমার সাথে মাঝে মাঝে দেখা করে যাবি। হঠাৎ করে বাবা বলল, ও যাবে মানে? ও কোথাও যাবে না, এটা ওর বাড়ি, আর ও এখানে থাকবে। আগেই বলেছি আমার কোনো বাড়ি নেই। আমি একাই এখন ভালো আছি। আবার নতুন করে পরিবারের মায়ায় জড়ে আবার নতুন করে অবহেলা পেতে চাই না আমি। মা এসে আমাকে জড়িয়ে ধরলো। দেখ বাবা, আমরা ভুল করে ফেলেছি। তুই চলে যাবার পর আমরা সেই ভুল বুঝতে পেরেছি। তোর বাবা আর আমি সব জায়গাতে তোকে খুঁজেছি, কিন্তু তোকে পাইনি। দেখ দাদু, সবাই যেন এত করে বলছে থেকে যা। আচ্ছা, আমি এখানে থাকবো, তবে আমার কিছু শর্ত আছে। আমি তোর সব শর্ত মেনে নেব। আমি আমার মতো থাকবো একটা রুমে। কেউ আমার রুমে আসবে না, ঘর গোছাতেও আসতে পারবে না। তাহলে ঘর গোছাবে কে? আমারটা আমি নিজেই পারি। এতদিন তো আমারটা আমি নিজেই করেছি। দ্বিতীয়ত, আমি রাত 12টার আগে বাড়ি ফিরবো না, নিজের মতো করে থাকবো। কিন্তু ওর রাত পর্যন্ত? সমস্যা হলে আমি চলে যাচ্ছি। না, কোনো সমস্যা নেই। আর আমি আমার খাবার বাইরে থেকে খেয়ে আসবো। এই বাড়ির খাবার আমি খাবো না, আর এখানে শুধু আমি থাকবো। নিজের বাড়ির খাবার রেখে বাইরে খেয়ে লাভ কি? অযথা টাকা নষ্ট। আমি আমার উপার্জন করা টাকা নষ্ট করব, আর কারো টাকা লাগবে না আমার। ছোটবেলার কথা আমার মনে আছে, টাকা না নিয়েও আমায় মার খেতে হয়েছে। ওই সময়ের কথা বাদ দে। আমি চাইলেও ওই কথা বলতে পারবো না। শুধু তোমার অসুস্থতার কথা শুনে আমি এখানে এসেছি, না হলে জীবনও আসতাম না। আর আমার কাজটা শেষ হয়ে গেলেই আমি আবার চলে যাব। কি কাজ দাদু ভাই? পরে বলবো। আচ্ছা, তোর রুমে গিয়ে এখন রেস্ট নে। আচ্ছা। তোর মুখের মাস্কটা খোল একটু, ভালো করে দেখতে পারলাম না। ফ্রেশ হয়ে আসতেছি, তখন ভালো করে দেখো। এই বলে চলে আসলাম। আসার সময় তিশা আর ভাবি, মানে ইমন ভাইয়ার বউ, আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। হয়তো আমি যে বাড়ির ছেলে এটা ভাবতেই পারিনি। আমার রুমে আসলাম। রুমটা অনেক গোছানো। ব্যাগটা রাখলাম, জামা কাপড় বের করে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে শুধু টাওয়ালটা পরে বের হলাম। রুমের দরজা লক করিনি। তখনই তিশা নামের মেয়েটা আমার রুমে এলো। আমার গায়ে শুধু একটা টাওয়াল। তিশা মেয়েটা রুমে এসেই আমার দিকে তাকিয়ে রইলো। আমি দেখা মাত্র আমার ওয়াশরুমে ঢুকে গেলাম। কি লুচ্চু মায়া, এখন আমার দিকে তাকিয়ে আছে। ওই, এমন ভাবে তাকিয়ে আছো কেন? আমার ডাকে মেয়েটার হুঁশ ফিরল বুঝি। মেয়েটা কোনো কথা না বলে একটা হাসি দিয়ে চলে গেল। আমিও ওয়াশরুম থেকে বের হয়ে জামা কাপড় পরে নিলাম। তারপর ব্যাগ থেকে পিস্তলটা বের করে খাটের উপর রাখলাম। তখনই দাদু আমাকে ডাক দিল। আমি পিস্তলটা ওখানে রেখে দাদু রুমে চলে গেলাম। দাদু আমাকে জিজ্ঞেস করলো আমার রুম ঠিক আছে কিনা, আর রুমের সমস্যা আছে কিনা। এত বছর তো ওই রুমে কেউ থাকতো না, তাই জিজ্ঞেস করলো। না দাদু, সব ঠিক, এই বলে দাদির সাথে কথা বলতে লাগলাম। হঠাৎ আমার রুম থেকে একটা চিৎকারের আওয়াজ এলো। আমি তাড়াতাড়ি রুমে গিয়ে দেখি ওই মেয়েটা আমার রুমে, আর আমার পিস্তলটা মাটিতে পড়ে আছে। নিশ্চিত এই মেয়ে আমার পিস্তলটা থেকে ভয় পেয়েছে। আমি তাড়াতাড়ি পিস্তলটা কোমরে গুজে নিলাম। হেই, আমার রুমে তোমার আসার সাহস হয় কি করে? এর আগের বার আসলে, আবার এখন এসে আমার জিনিস ধরেছ। আপনার সাথে প্রথম খারাপ ব্যবহার করেছিলাম, তাই ওইবারও ক্ষমা চাইতে এসেছিলাম। কিন্তু কে জানতো আপনি তখন গোসল করতেছেন। আমি ভাবলাম আপনার গোসল করা শেষ, তাই এখন ক্ষমা চাইতে আসলাম। কিন্তু এসে আপনাকে রুমে দেখলাম না, তাই পিস্তলটা দেখে আচমকা ভয় পেয়ে গিয়েছিলাম। আমি জোরে জোর কথা বলছিলাম।
বাবা মা ভাইয়া ভাবি সবাই আমার রুমে আসলো। আমি আগেই বলেছিলাম আমার রুমে যেন কেউ না আসে, তারপরও এই মেয়েটা আমার রুমে আসে কি করে? বাবা একটু শান্ত হ। কিসে শান্ত হব? আমার রুমে কেউ আসতে পারবে না, আর আমি আমার মতো থাকবো, সেটা আমি আগেই বলেছিলাম। ও হয়তো ভুল করে এসে গেছে। আপনি আমার ভাইয়ার বউ, আমার না। আমার ব্যাপারে কোনো কথা বলবেন না। আমি আমার ব্যাপার আমি নিজের সামনে নিতে পারবো। আর ভুলেও আমার রুমে যেন কেউ আর না আসে। ও তোর ভাবি। রিমন, ভালোভাবে কথা বল। আমি ভালোভাবে কথা বলতে শিখিনি, আমি রাস্তায় বড় হয়েছি, তাই রাস্তার লোকেরা যেমন কথা বলে আমি তেমনি কথা বলবো। রিমন, আমি তোর ভাই, আমার সাথে এমন ভাবে কথা বলতে পারিস না। সেই ভাই যার জন্য ছোটবেলায় প্রতিদিন মার খেতাম, টাকা চুরি না করেও যার জন্য আমি চোর প্রমাণিত হতাম আর মার খেতাম। আর সেই ভাই যে টাকা নিয়ে আমার কথা বলতো আর আমার বাড়ি থেকে চলে যাওয়ার কারণ তুমি ছিলে। ভাইয়া কোনো কথা বলছে না। আমি এখন রেস্ট নিব, সবাই এখান থেকে যাও। আর ভুলেও যেন আমার রুমে কেউ না আসে। তারপর সবাই চলে গেল। তিশা মেয়েরা যাওয়ার আগে আমার দিকে একটা রহস্যময় চাহনি দিল। সবাই যাওয়ার সাথে সাথে আমি রুমের দরজাটা আটকে দিয়ে কোমর থেকে পিস্তলটা বের করে ব্যাগে রাখলাম। ব্যাগের উপরে আমার আর্মি কার্ডটা ছিল। ওই কার্ডটা মেয়েরা দেখলে বুঝে ফেলতো আমি একজন আর্মি, আর তারপর সবাই জেনে যেত। আর আমার মেয়ে ফাইল থেকে কাগজ বের করে পড়তেছে। এটা দেখে আমার খুব রাগ হলো। আর আমি আমি রুম থেকে মোবাইল
আর বললা হলে আপনি আর্মি ক্যাপ্টেন রিমন, তাই না? কিন্তু তোমরা আমাকে চিনলে কি করে? আমাদের মেজর স্যার আপনাকে মিশনে সাহায্য করার জন্য। ও, এখানে কথা না বললে ভালো হয়, ওইদিকে চলো। স্যার চলুন। তারপর ওদের সাথে কলেজের পেছন দিকটায় গেলাম। কলেজের পেছন দিকটা একটু নির্জন। এবার তোমাদের পরিচয় দাও। সবাই যার যার মতো পরিচয় দিল। তা তোমরা কি ভর্তি হয়েছ? না স্যার, এখনো ভর্তি হয়নি। আমাকে স্যার বলবে না, আমি তোমাদের সমবয়সী, তাই আমার নাম ধরে বলবে। আর স্যার বলে ডাকলে কেউ শুনে ফেললে মিশনের ক্ষতি হতে পারে। ওকে, তাহলে রিমন বলেই ডাকবো। আর আমরা বন্ধু, তাই আমার সাথে বন্ধুপূর্ণ আচরণ করবে। ওকে। এখানে কোথায় উঠেছো তোমরা? একটা ফ্ল্যাট নিয়েছি, আমরা সবাই ওখানেই থাকবো। ও ভালো। আর সাবধানে থেকো, কেউ যেন তোমাদের আসল পরিচয় না জানতে পারে। ওকে। আচ্ছা, তাহলে এখন ভর্তি হয়ে নাও, কাল থেকে আমাদের মিশন শুরু হবে। ওকে। ওকে বাই। তারপর ওদের কাছ থেকে আমি চলে আসলাম। রিক্সা করে বাড়ি আসতেছি। বাড়ির খাবার যেহেতু আমি খাই না, তাই একটা হোটেলের সামনে নামলাম। হোটেলের সামনে নামতেই আমার ফোনটা বেজে উঠলো। আমি ফোন বের করে দেখি স্যার ফোন দিয়েছে। হ্যালো স্যার। রিমন তোমাকে গুরুত্বপূর্ণ কথা বলার জন্য ফোন দিয়েছি। কি কথা স্যার? ওইখানে অনেক বছর ধরে যেহেতু এই অবৈধ কাজ করতেছিল, তাই এই কেসটা সমাপ্ত করার জন্য পুলিশ এর উপর দায়িত্ব করেছে। তাই তোমাদের এই কলেজে এর ছদ্মবেশে পুলিশও থাকবে। তাই একটু ভালো ভেবে থেকো। এটা নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না স্যার, আমরাই এই কেসটা সমাপ্ত করব। বেস্ট অফ লাক। ধন্যবাদ স্যার। ওয়েলকাম। আর বাই। ওকে বাই। তারপর হোটেল থেকে খাবার খেয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসেই আমি রুমে গেলাম, কিন্তু রুমে গিয়ে দেখলাম আমার ব্যাগ জামা কাপড় সব গোছানো, আমার বিছানা সবকিছুই গোছানো। সকালে এইরকম তো আমার রুম ছিল না, তার মানে আমার রুমে কেউ এসেছিল। আমার মাথা আবার গরম হয়ে গেল। আমার রুমে কে এসেছিল এই বলে জোরে জোরে ডাক দিতে লাগলাম। তিশা মেয়েটা আমার রুমে এলো আর বলল, আমি গুছিয়েছি আপনার রুম। এবার আমার খুব রাগ হলো। আমি গিয়ে তিশাকে দরজার সাথে চেপে ধরলাম। সকালের ঘটনার পরও কোন সাহসে তুমি আমার রুমে এলে? দরজার সাথে চেপে ধরেই বললাম। এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম আপনার রুম খুব অগোছালো, তাই ভাবলাম গুছিয়ে দেই। আমি আগেই বলেছিলাম, তারপর আসলে কেন? বাড়ির সবাই আমার রুমে চলে এসেছে জোরে জোরে কথা বলার শব্দ শুনে। সবাই এসে দেখে আমি তিশাকে দরজার সাথে চেপে ধরে আছি। বাবা, ওকে অমন ভাবে ধরে রেখেছিস কেন? আমি সকালেও ওনাকে মানা করার পর কোন সাহসে আমার রুমে এসে আমার রুম গোছালো? তিশা বাবার ওর রুমে কেন এসেছিল? শুধু প্রমাণ পাওয়ার জন্য। আমি শিওর ও কোনো না কোনো কাজে জড়িত আছে, না হলে ওনার কাছে পিস্তল থাকার কথা না। তাই তো আমি ওনার রুমে এসেছিলাম, দেখি কোনো প্রমাণ পাই কিনা। উনি কি কাজে জড়িত এটা জানতে, কিন্তু কোনো প্রমাণ পেলাম না। এই কথাগুলো ও মনে মনে বলল। আসলে এখান দিয়ে যাওয়ার সময় দেখলাম ওনার রুমটা অগোছালো, তাই ভাবলাম রুমটা ঠিক করে দেই। সেভাবে রুমটা গুছিয়েছিলাম। আমি তোমাকে রুম গোছাইতে বলেছিলাম? ও তো রুমটাই তো গুছাচ্ছিলেন, এটা রাগান্বিত হওয়ার কি আছে? আগে বলেছিলাম যে আমার রুমে কেউ যেন না আসে, তারপরে কেন আমার রুমে এসেছিল? এটা নিয়ে আর কোনো ঝগড়া হোক সেটা আমি চাই না। তিশা, মা তুমি রুমে চলে যাও, আর রিমন তুমি শান্ত হও। সবাই চলে যান এখান থেকে। আর ভবিষ্যতে আবার আমার রুমে কেউ আসলে তার ফল ভালো হবে না, এই বলে আমি দরজা আটকে দিলাম। শুধু তোমার বিষয়ে কোনো একটা প্রমাণ পাই, আমাকে এতবার অপমান করার শোধ আমি নেব। এই বাড়ি থেকে টানতে টানতে জেলে নিয়ে যাব, আর আমাকে উপর থেকে যে দায়িত্ব দিয়েছে সেটাও আমি পালন করব। এই দায়িত্ব পালন করার জন্যই আমি এই বাড়িতে এসেছি। মনে মনে বলল তিশা। তারপর সবাই আমার রুমের সামনে থেকে চলে গেল। না, এই মেয়ের কোনো না কোনো উদ্দেশ্য নিশ্চয় আছে, তা না হলে এমন অপমান করার পরও আমার রুমে আসতো না। আমাকে আরো সাবধানে থাকতে হবে। পকেট থেকে আর্মি কার্ডটা বের করলাম। ভাগ্যিস এই কার্ডটা সঙ্গে করে নিয়ে গেছিলাম,
না হলে এই মেয়ে আমার কার্ডটা দেখে ফেলতো আর আমার মিশনটা শেষ হয়ে যেত। বাইরে থেকেই খেয়ে এসেছিলাম, তাই শুয়ে পড়লাম। বিকেলে ফোনের রিংটনে ঘুম ভাঙলো। একটা অচেনা নাম্বার দিয়ে ফোন এসেছে। ফোনটা ধরলাম। হ্যালো স্যার। কে আপনি? স্যার আমি আশিক, আর আমরা ভেবেছিলাম বিকালে একটু এলাকায় চারপাশটা একটু ঘুরে দিব। আপনি আমাদের সাথে যাবেন? ও, তোমরা রেডি হও, আমি আসতেছি। ওকে। তারপর আমি ফোনটা কেটে দিয়ে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে রেডি হলাম। পিস্তলটা কোমরে গুঁজে রুম থেকে বের হয়ে গেলাম। আসার সময় ওই মেয়েটাকে কোথাও দেখলাম না। কোথায় যাচ্ছিস? কাজ আছে, এই বলে বাড়ি থেকে বের হয়ে আসলাম। আশিকদের ফোন দিলাম। কোথায় তোমরা? এক স্কুলের রাস্তার সামনে আছি স্যার। ওকে, আসতেছি আমি ওখানে। আমি ওদের কাছে গেলাম। আমরা কোথায় যাবো এখন? খেপুপাড়া যাব স্যার। ওখানে এই মেয়ে পাচার কাজগুলো বেশি হয়। এলাকাটা নির্জন একটু, তাই। আচ্ছা চলো। তারপর ওদের সাথে খেপুপাড়া চললাম। সাব্বির যেহেতু স্থানীয়, তাই ও সব জায়গায় চেনে এখানকার। আমরা এখানে এসেছি, এখান থেকে মেয়ে পাচার হয় আর সব নেশাগ্রস্ত জিনিস আগে এখানেই আসে। আর অনেকদিন যাবৎ এই কাজ চলে আসতেছে। কেউই এই কেসটা সমাধান করতে পারেনি, তাই এখানে পাঠানো হয়েছে আমাদের। আর একদল পুলিশকেও পাঠানো হয়েছে। আমরা খেপুপাড়া অনেক ঘুরলাম, চারদিকে অনেককেই নেশা করতে দেখলাম। এদের ধরে কোনো কাজ হবে না। ওরা এই নেশা জাতীয় জিনিস কোথায় থেকে আসে কিছু জানে না, তাই ওদের ধরে লাভ নেই। স্যার চারদিক তো ভালো মতোই দেখলাম, কিন্তু কিছুই তো পেলাম না। চলো আর একটু সামনে যাই। কিছু দূর যেতে একটা মেয়ে চিৎকারের শব্দ আমার কানে আসলো। তোমরা কিছু শুনলে? এই দিক থেকে একটা মেয়ের চিৎকারের শব্দ শুনলাম। চলো। তারপর সেই শব্দ অনুসরণ করে আমরা গিয়ে দেখি 7টা ছেলে একটা মেয়েকে কোথাও যেন নিয়ে যাচ্ছে জোর করে। আমরা কোনো কথা না বলেই ছেলেগুলোকে গিয়ে মারতে লাগলাম। আমরা ওদের মেরে শুয়ে দিয়েছি। ওদের লিডার পালানোর চেষ্টা করলো। দৌড়ে পালাচ্ছে ওদের লিডার। তোমরা ওদের দেখো, আমি ওকে দেখছি। ওকে স্যার। তারপর আমি ওদের লিডারের পেছন পেছন দৌড়াতে লাগলাম। রাস্তায় গাড়ি করে যাচ্ছিল দিশা। আমাকে একটা লোকের পেছনে দৌড়াতে দেখে দিশা গাড়ি থেকে নেমে আমার পেছনে দৌড়াতে লাগলো। আজ তোমাকে ধরবই। খুব জোরে জোরে দৌড়াচ্ছি। যে করে হোক ওকে ধরতেই হবে। ওকে ধরলে আমি এই কেসটা সমাধান করার জন্য কোনো কুলো পেতে পারি। তোমাকে ধরবই। তাই লোকটাকে আমি ধরেই ফেলবো। তখনই দিশা আমার গায়ে এসে পড়ে আর আমি মাটিতে পড়ে যাই। আমি ওঠার চেষ্টা করি, কিন্তু তিশা আমাকে ধরে রেখেছে। যখন ছাড়লো তখন থেকে লোকটা আর নেই, পালিয়ে গেছে। এবার আর রাগটা কন্ট্রোল হলো না। তিশাকে থাপ্পড় দিতে যাব, তখনই আমি দেখি সাব্বির আমার দিকে আসতেছে। সাব্বির এখানে এসে আমাকে স্যার বললে এই মেয়ে কিছু বুঝে দিতে পারে। তাই আমি হাত নামিয়ে দৌড়াতে লাগলাম, যে সাব্বির আমার সাথে কোনো কথা বলতে না পারে। আমি যখন তিশাকে মারতে হাত উঠিয়েছিলাম, তখন তিশা চোখ বুজিয়ে ফেলে। আর তিশা যখন চোখ খুলে তখন ওর সামনে কেউ নাই। তিশা চারপাশে তাকিয়েও কাউকে দেখতে পেল না। এ আবার কই গেল? আমাকে থাপ্পড় না মেরে দূর। এই বলে তিশা চলে গেল। আমিও ওদের কাছে গেলাম। তুমি আমার পেছনে গিয়েছিলে কেন? সাব্বিরকে বললাম। আসলে স্যার ওদের আস্তানা এদিকে, আপনার একার কোনো ক্ষতি করে দিতে পারতো, এই ভেবে আমি গিয়েছিলাম। কিন্তু আপনার কাছ থেকে ওদের লিডার পালালো কেমনে? একটা স্টুপিড মেয়ের জন্য পালাতে পেরেছে। আচ্ছা, তোমরা যাদের ধরেছ ওরা কোথায়? ওই রুমে স্যার। ওকে চলো। তারপর ওদের সাথে ওই লোকগুলো যেখানে বেঁধে রেখেছিল সেখানে গেলাম। বল, তোরা কার কথায় ওই মেয়ে পাচার করিস? বিশ্বাস করুন, আমরা কিছুই জানি না। সত্যি কথা বল, তা না হলে তোদের কি অবস্থা করব ভাবতেও পারবি না। বিশ্বাস করুন, আমরা কিছুই জানি না। যে পালিয়ে গেছে সে জানে সব। আর এই মেয়েগুলোকে এনে আমি তার কাছেই দিতাম, আর সে আমাদের টাকা দিত। এর বেশি আমরা কিছুই জানি না। সত্যি কথা বলছি, আমরা সত্যি বলছি। আমার মনে হচ্ছে ওরা কিছু জানে না, কিন্তু ওরা মেয়ে তুলে এনে এদের কাছে দিত, তাই এরাও খুব বড় অপরাধ করেছে। মেজর স্যারের কাছে এদের পাঠিয়ে দাও। আচ্ছা, তোমরা এদের পাঠিয়ে দিয়ে তোমাদের ফ্ল্যাটে চলে যেও, আমি যাই। আর কাল কলেজে দেখা হবে।
আর কলেজে তোমরা একসাথে থাকবে না, ভিন্ন ভিন্ন থাকবে, যাতে তোমাদের কেউ সন্দেহ না করে। ওকে। তারপর ওদের কাছ থেকে আমি চলে এলাম। অন্যদিকে আমার কাছ থেকে যে পালিয়েছিল ওই লোকগুলোর লিডার, ওদের লিডারের নাম ইমরান। বস বস, আমাদের কিছু লোক ধরা পড়েছে। কি? এত বছর ধরে এই ব্যবসা করে আসছি, কিন্তু কেউ ধরা খেলো না, আজ কি করে ধরা খেলো? আমরা একটা মেয়েকে ধরে আনতেছিলাম, তখনই কোথায় থেকে জানি 6 জনের মতো লোক এসে আমাদের লোকদের মারতে থাকে। আমি কোনো রকম পালিয়ে এসেছি। যারা ধরা পড়েছে তারা কি আমাকে চিনতো? না বস, ওরা শুধু আমাকেই চিনতো। ও, তাহলে ওরা এবার তোমার কথা ওই লোকগুলোর কাছে বলে দিবে, আর ওই লোকগুলো তারপর তোমাকে ধরবে, আর তুমি আমার কথা বলে দিবে। না বস, আমি কোনো দিনই আপনার নাম বলবো না। আর কিছু বলার আগেই ইমরান মাটিতে পড়ে যায়। সৌরভ ইমরানকে গুলি করে দিয়েছে। আমাদের এই কাজে কেউ কাউকে বিশ্বাস করতে পারে না। ইমরান, তুমি বেঁচে থাকলে আমি একটা টেনশনে থাকতাম যে তুমি ধরা পড়লে আমার কথা বলে দিতে পারো। আর আমার বস আমাকে শিখিয়েছে আমাদের দলের কাউকে নিয়ে টেনশন থাকলে তাকে শেষ করে দিতে। বস আমাদের বস আপনি, কিন্তু আপনার বস কে? তাকে তো কোনোদিন দেখিনি। তাকে ভুলেও দেখার কামনা করো না, কারণ তাকে দেখার চেষ্টা যে করেছে সেই মরেছে। তার মতো ভয়ানক আর কেউ নেই। এত ভয়ানক সে? আমরা এত বছর ধরে যে এই ব্যবসা করে আসছি, শুধু তার শক্তির কারণেই আমাদের কেউ ধরা পড়েনি। এত ক্ষমতা তার, অনেক ক্ষমতা তার। আমার বস সে, তার নাম আকাশ। আপনি তাকে দেখেছেন? এই বগুড়া জেলার মধ্যে আমি শুধু তাকে দেখতে পেরেছি। এসব কথা বাদ দাও, এখন কাজ করা শুরু করো। সময় মতো মেয়ে পাচার না করতে পারলে বস খুবই রাগ করবে। আচ্ছা বস। এইদিকে আমি বাড়িতে এসে গেছি। আমার রুমে যাওয়ার সময় দেখি তিশা বাবা মায়ের সাথে বসে টিভি দেখতেছে। ভাইয়া ভাবিও ওখানে আছে। আমার সেই কথা মনে পড়লো, তিশার জন্যই ওদের লিডারকে ধরতে পারিনি। এই ভেবে রাগ হলো। তিশা আমার দিকে যে দেখে আমি অগ্নিদৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছি। তিশার সাথে সাথে চোখ সরিয়ে নেয়। বাবা মা এখানে, তাই কিছু বললাম না, আর একটা কন্ট্রোল করে রুমে চলে গেলাম। আজকের দিনটাও চলে গেল। আজ সকালে উঠলাম, উঠে কলেজে যাবার জন্য রেডি হলাম। রুম থেকে কলেজে যাবার জন্য রেডি হয়ে বের হলাম। বাবা, কোথাও যাওয়ার আগে খেয়ে যা। এই বাড়ির খাবার এতদিন খাইনি, আর খাবো না, এই বলে চলে আসলাম। আমি বুঝতে পারছি আমার অবহেলায় মা খুব কষ্ট পাচ্ছে, কিন্তু মার এটাও বোঝা উচিত ছোটকালে তাদের থেকে যে অবহেলা আমি পেয়েছি তাতে আমার কতটা কষ্ট হয়েছে। একটা রিক্সা করে কলেজে গেলাম। কলেজের গেট দিয়ে ঢুকলাম। অনেক ছাত্রছাত্রী মাঠে বসে আছে। আমিও মাঠের দিকে যাচ্ছি। হঠাৎ কেউ সে আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। আমি বুঝতে পারলাম একটা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আমি পেছন করে যা দেখলাম, আমি বুঝতে পারলাম কোনো মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আমি মেয়েটাকে ছাড়ে পেছনে ফিরি। পেছনে ফেরার পর দেখি খুব সুন্দর একটা মেয়ে, লম্বা চুল, গোলাপি ঠোঁট, টানা চোখ। মেয়েটা সুন্দরী। ওই ছেলেগুলো আমার সাথে অসভ্যতা করতেছে, প্লিজ কিছু করুন। মেয়েটার পেছনে ফিরে দেখি 4টা ছেলে। ছেলেগুলোর পোশাক দেখে মনে হচ্ছে বড়লোক, বাবার বিগড়ে যাওয়া সন্তান। ভাই, আপনাদের সমস্যা কি? মেয়েটাকে ডিস্টার্ব করছেন কেন? দেখ, তুই মনে হয় নতুন, এই কলেজের বিষয়ে কিছু জানিস না। আমার ভাই সৌরভ এই কলেজের পিপি, তাই আমাদের যা ইচ্ছা আমি তাই করব। তোর ভাই ভিপি হোক বা মিনিস্টার হোক, তাতে আমার কিছু যায় আসে না। আজ থেকে কলেজে কোনো মেয়ের সাথে ভুলে অসভ্যতা করার চেষ্টা করবি না। করলে কি অবস্থা হবে ভেবেও পাবি না। কি? আমাকে হুমকি? এই তোরা কি দেখছিস? মারোকে। ফাহিমের লোকেরা আমাকে মারতে আসলো। আমি সবগুলোকে মারতে লাগলাম। আশিক, জাবির, মাহিয়ান, জয়, সাব্বির গেট দিয়ে ঢুকতেছিল, কিন্তু আমাকে মারপিট করতে দেখে ওখানে থেমে রইল। তারপর ধরলাম ফাহিমকে, ইচ্ছা মতো মারলাম। আজ এইটুকু মারলাম, ভবিষ্যতে কোনো খারাপ কাজ করতে দেখলে কি অবস্থা হবে ভেবেও পাবি না। এই বলে মেয়েটার কাছে আসলাম। ফাহিমদের হাসপাতালে নিয়ে গেছে কিছু ছেলে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে ধন্যবাদ দেওয়া কি আছে? আপনি আমার জন্য ওদের সাথে মারপিট করলেন, তাই ধন্যবাদটা আপনার প্রাপ্য।
হয়তো। হয়তো না। আর আমি সঞ্জিদা সুলতানা। রিমন। ক্লাসে যাওয়া যাক। তারপর সানজিদার সাথে ক্লাসে যেতে লাগলাম, কিন্তু কলেজের সবাই অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। আশিক জাবির ওরা মেয়েদের সাথে কথা বলা শুরু করে দিয়েছে। কলেজে হইচই পড়ে গেছে যে ভিবির ভাইকে একটা ছেলে মেরেছে। ক্লাসের সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়েছিল। সবার দৃষ্টি আমার দিকে, দেখে নিজেকে সেলিব্রিটি মনে হচ্ছে। আমি সানজিদার সাথে কথা বলতেছি। আশিক, জাবির, মাহিয়ান, জয়, সাব্বির ওরাও ক্লাসে এসেছে। একটু পর ক্লাসে স্যার এলো। স্যার আমাকে জিজ্ঞেস করলেন আমি ভিপির ভাইকে কেন মেরেছি। আমি বললাম একটা মেয়ের সাথে অসভ্যতামি করার চেষ্টা করছে, তাই। তবু ভিপির ভাইয়ের গায়ে তোমার হাত তোলা ঠিক হয়নি। ভিপি তোমার কোনো ক্ষতি করে দিতে পারে। এইসব বলল স্যার। তারপর ক্লাস করতে লাগলো। হঠাৎ কেউ বলল, স্যার আসবো? দরজার দিকে চেয়ে দেখি তিশা দাঁড়িয়ে আছে। তার মানে তিশা এই কলেজে পড়ে, আর আমাদের সাথেই। এসো। এত দেরি হলো কেন? একটা কাজ ছিল স্যার। পরের বার যেন আর দেরি না হয়, গিয়ে বসো। আচ্ছা স্যার। তিশা অন্য বেঞ্চে বসার সময় সানজিদাকে কিছু ইশারায় বলল, আর সানজিদাও ইশারার জবাব দিল মাথা নাড়িয়ে। ক্লাস শেষ হলো। ক্লাস থেকে বের হলাম। আশিক, জাবির, সাব্বির ওরা মেয়েদের সাথে কথাই বলতেছে। মিশনের বিষয়ে ওদের কোনো খেয়ালই নেই। সানজিদা আমার কাছে আসলো। বাই, কাল দেখা আর কথা দুটোই হবে। বাই। সানজিদা চলে গেল। আমি সাব্বিরের কাছে গেলাম। আমাকে আসতে দেখে সাব্বির মেয়েটাকে চলে যেতে বলল। মেয়েটা চলে গেল। শোন, আজ বিকালে একটা মিশন হবে, রেডি থেকো। আর ওদের সবাইকে বলো। আর খেপোপাড়ায় ওদের আস্তানায় মিশনটা হবে। ওকে স্যার। ওকে বাই। বলেই পেছনে ঘুরতেই তিশা মেয়েটা ওই দিকে সরে গেল। এই মেয়েটা এখানে এসেছিল কেন? আমাদের কথা শুনেছে নাকি? ওই, এখানে এসেছিলে কেন? তিশাকে বললাম। ক্লাস তো শেষ হয়ে গেছে, বাড়ি যাব। আমরা যখন একবারেতেই যাব, তাই ভাবলাম আপনার সাথে যাই, তাই আপনার কাছে আসলাম। ওই শোনো, আমি আগেই বলেছি আমার পার্সোনাল জীবনে আসার চেষ্টা করো না, ভালো হবে না। এসেছে, ওনার সাথে বাড়ি যাবে। যাও, নিজের মতো বাড়ি। যাচ্ছি তো। যাও। আমার কোনো ইচ্ছে নেই তোমার সাথে যাওয়ার। তোমার কি হলো বলো, সেটা শুনতে এসেছিলাম, বাট ধরা পড়ে গেলাম। আর তুমি খুবই চতুর, কিন্তু তোমাকে আমি ধরবই। আর তুমি যেই ছেলেটার সাথে কথা বলছিলে, ওই ছেলেটাকেও নজরে রাখতে হবে। তিশা নিজে নিজে বলতেছে কথাগুলো। না, এই মেয়েটা মোটেও সুবিধার না। এই মেয়েটার মধ্যে কোনো না কোনো রহস্য নিশ্চয় আছে। এই মেয়ের থেকে দূরে থাকতে হবে। এই বলে কলেজ থেকে বের হয়ে চলে আসলাম একটা রিক্সায় করে। হোটেলের সামনে থামলাম। বাড়িতে খাই না, তাই এখান থেকেই খেতে হবে। হোটেলে গিয়ে পেট ভরে খেলাম। তারপর হোটেল থেকে বের হয়ে রাস্তায় এসে দেখি তিশা কিছু পুলিশের সাথে কথা বলতেছে। এই মেয়ে এখানে বা কি করে, আর পুলিশের সাথে কি বা কথা বলতেছে? শোনা লাগবে তো। আমি মাথাটা নিচু করে তিশার ওখানে যেতে লাগলাম। তিশার ফোনে একটা কল আসলো। আমি কাছে গেলাম। বিশেষ করুন, আমার গাড়ির কাগজপত্র বাড়িতে। কাগজপত্র বাড়িতে এনে কেন রেখেছে? মনে ছিল না। ও, এই গাড়ির কাগজপত্রের বিষয়। ধুর, আমি কি ভেবেছিলাম কি নাকি। আমি ওখান থেকে চলে এলাম বাড়িতে। তিশাদের ওখানে একজন অচেনা লোক এলো। এমন রাস্তার সামনে কথা বলে তো সবাই দেখতে পাবে। সরি, আমি বুঝতে পারিনি রিমন এখানে আসবে। কিছু কাজ বোঝা উচিত। আমি যদি তখন রিমনকে না দেখতাম তাহলে কি হতে পারতো ভেবে দেখেছো? ভাগ্যিস আমি দেখেছিলাম রিমনকে তোমাদের ওখান থেকে আসতে, আর তোমাকে ফোন করে বললাম। আপনি ফোন করে না বললে ধরা খেয়ে যেতাম। যাই হোক, এই রিমনের উপরে সবসময় নজর রেখো। এই কলেজে ভর্তি হওয়ার পেছনে নিশ্চিত ওর কোনো কারণ আছে। আর রিমন যে কলেজে সাব্বির নামের একটা ছেলের সাথে কথা বলছে, খেয়াল করেছো? খেয়াল করেছি। গুড। শোনো, তোমরা ওই সাব্বির নামের ছেলেটার উপর নজর রাখবা। কোথায় যায়, কার সাথে কথা বলে, সব খবর আমাকে দিবা। আর তিশা, রিমন কোথায় যায়, কি করে, এই খবর তুমি রাখবা। কারণ তুমি আরও এক বাড়িতে থাকো। রিমন বাড়ি থেকে বের হলে তুমি ওর পেছন পেছন বের হবে, ও কোথায় যায় তা দেখার জন্য।
ছেলেটা খুব চতুর। তিশা যতই চতুর হোক না কেন, আমাকে দায়িত্ব পালন করতে হবে। ওকে, বাই। এই বলে অচেনা লোকটা চলে গেল। তিশাও এখান থেকে চলে গেল। এইদিকে বাইরে থেকে খেয়ে এসেছি, তাই আমি বাড়িতে এসে গোসল করে শুয়ে পড়লাম। বিকালে ঘুম থেকে উঠে আশিককে ফোন দিলাম, তোমরা রেডি হও, আজ ছোট্ট একটা মিশনে নামতে হবে। ওকে স্যার, আমরা রেডি হচ্ছি। ওকে, আমি আসতেছি। এই বলে ফ্রেশ হতে চলে গেলাম। আমার কথা যে অন্য কেউ শুনেছে সেটা আমি বুঝতে পারলাম না। তিশা আসে অচেনাকে ফোন দিল। বলো। রিমন কোথাও বেরোচ্ছে, আর ফোন দিয়ে কাকে যেন সেখানে আসতে বললো। কি নাকি একটা কাজ আছে। তুমি রিমনের পেছু করো, ওর সেই জায়গায় যাও, আমরা আসছি। ওকে। আমি ফ্রেশ হয়ে বের হলাম, রেডি হয়ে বাড়ি থেকে নামলাম। আমার পেছনে যে কেউ আসছে সেটা এখনো বুঝতে পারলাম না। আশিকদের কাছ থেকে একটু দূরে তখন আমার কাছ থেকে একটা গাড়ি যায়, আর আমি গাড়ির আনায় দেখতে পাই তিশা আমার পেছন পেছন আসতেছে। না, এখন আশিকদের কাছে যাওয়া যাবে না। আমি ফোনটা বের করে আশিকের কাছে একটা এসএমএস পাঠিয়ে দিই। এসএমএসটায় লেখা ছিল, তোমরা খেপোপাড়ার দিকে যাও, আমি আসতেছি। আশিক আমার এসএমএস পেয়ে ওদের নিয়ে যাওয়া ধরে, আর আমিও অন্য রাস্তা দিয়ে খেপোপাড়া যাইতেছি। তিশা, আর পেছনে থেকে লাভ নেই, আমি তোমাকে দেখেই ফেলেছি। যাই হোক, তুমি এসেছো তাতে আমারই ভালো হয়েছে। তোমার জন্যই আমরা ওদের আস্তানায় যেতে পারবো। এই ছেলেটা কোথায় যাচ্ছে? কখন থেকে হেঁটে চলেছি, পা ব্যথা হয়ে গেল। এই পোলা এখনো হেঁটে যাচ্ছে। আমরা খেপোপাড়া এসে পড়েছি। চারদিক এখন নির্জন, এখানে সব সময় নির্জনই থাকে। গুন্ডাগুলোর আস্তান এখানেই হবে, আর তিশা আমাকে ওদের আস্তানায় নিয়ে যাবে। হঠাৎ করে তিশা পড়ে গেল, আর এই সুযোগে আমি লুকিয়ে পড়লাম। উঠে আমাকে দেখতেছে না। এতটুকু সময়ের মধ্যে এই গেল কোথায়? যে করেই হোক একে আমার খুঁজে বের করতেই হবে। এবার তিশা আমাকে খুঁজতে লাগলো, আর আমি তিশার দিকে নজর রাখছি। আমার প্ল্যান ছিল এটা খেপোপাড়া গুন্ডাগুলোর আস্তানা। এদিকে যদিও আমি আস্তানা চিনি না, কিন্তু এখন চিনে যাব। গুন্ডাগুলো এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আর কোনো মেয়ে দেখলেই দৌড়ে ওদের আস্তানে নিয়ে যায়, আর পরে পাচার করে দেয়। আর তিশা এখন এখানে ঘুরতেছে। আমি নিশ্চিত গুন্ডাগুলো ওকে দেখলেই ওর উপর আক্রমণ করবে, আর ওদের আস্তানে নিয়ে যাবে। আর আমিও তখন ওদের পিছু পিছু ওদের আস্তানে যেতে পারবো। আমার আর বেশিক্ষণ অপেক্ষা করা লাগলো না। আমাকে যখন তন্ন তন্ন করে তিশা খুঁজতেছিল, তখন গুন্ডাগুলো ওকে দেখে ফেলে আর তিশার উপর আক্রমণ করে। আমি পেছন থেকে সব দেখতেছি। তিশা ওদের কাছ থেকে অনেক ছুটাছুটি করতেছে, কিন্তু ছুটতে পারছে না। শত হলেও তিশা একটা মেয়ে, আর 5টা ছেলের সাথে তিশা কিছুতে পারবে না। তিশাকে ওরা ভালোভাবে ধরে ফেললো, আর ওদের আস্তানার দিকে নিয়ে যেতে লাগলো। আমিও পেছন পেছন গেলাম। কিছু দূর যেতেই একটা বাড়ি দেখতে পেলাম। এই নির্জন জায়গায় বাড়িটাই নিশ্চয় ওদের আস্তানা। ওরা তিশাকে নিয়ে বাড়ির ভেতরের দিকে যেতে লাগলো। তিশা অনেক ছুটাছুটি করতেছিল। তিশার প্যান্ট থেকে একটা কাগজ পড়ে, যেটা ওরা দেখতে পায়নি, আমি দেখতে পেলাম। ওরা তিশাকে নিয়ে বাড়ির ভেতরে গেল। আমিও এই সুযোগে তিশার প্যান্ট থেকে যে কাগজটা পড়েছিল সেই কাগজটা আনি। এটা কোনো কাগজ নয়, এটা তো একটা কার্ড। কার্ড দেখে আমি একটু অবাকই হই, কারণ কার্ডটা ছিল পুলিশ অফিসারের, আর কার্ডে তিশার ছবি নাম দুটোই আছে। তার মানে তিশা পুলিশ অফিসার। আর এই মিশনে যে পুলিশ পাঠানো হয়েছে তার মধ্যে তিশাও একজন। আর তিশা আমাকে সন্দেহ করেছিল, যার জন্য ওকে অপমান করার পরও আমার রুমে আসতো আর আমার কথা শুনতো। আর আজ আমার পেছন পেছন আসলো। আমি বাড়ির পেছন দিকে গেলাম। পেছনে একটা জানালা আছে, আধা খোলা। সেটা ভেতরে দেখলাম। ভেতর দেখে আমি সত্যি অবাক হলাম, কারণ ভেতরে 40টার মতো মেয়ে আছে। ওই দলের একজন বলল, বস, 40টা মেয়ে তো এখন হয়েই গেল, এদের পাচার করবেন কবে? আরে, এদের আর আমার পাচার করতে হবে না। আমাদের পাচার করতে হবে না মানে? তোরা তো আমার বসকে দেখতে চেয়েছিলি, যার কাছে আমরা এই মেয়েগুলা পাঠাই, অন্ধকার জগতের কিং আকাশকে দেখতে চেয়েছিলি না? দেখতে তো চেয়েছিলাম, কিন্তু তাকে তো দেখতে পারবো না আপনি বলেছেন। এবার দেখতে পাবি, কারণ এবার তো আমাদের আস্তানায় আসতেছে। কি? সে আমাদের আস্তানায় আসতেছে? আর সে এসে এবার এই মেয়েগুলোকে নিয়ে যাবে।
কবে আসবে সে? কাল আসবে। আর এদের ভালো করে বেঁধে রাখ, কাল বস আসলেই এদের বসের কাছে দিয়ে দিব। ওকে বস। তিশা আর অন্য মেয়েদের মুখে কষ্টে হাত পা বাঁধা, ওরা চলে গেল। না, আর তিশাকে এখান থেকে বের করা যাবে না, কারণ এদের ধরলে এদের যে বস এইসব কাজ করাচ্ছে তাকে ধরতে পারবো না। তাই ওদের বস কাল আসবে, আর কালই আমাদের মিশন হবে, আর ওদের বসকেও কাল ধরবো। আমিও ওখান থেকে চলে এলাম। কিছু দূর আসতেই আশিক ফোন দিল। বস, আজ আমাদের মিশন কোথায় হবে? আজ কোনো মিশন হবে না, কাল মিশন হবে, আর কালই আমরা সব অপরাধীদের ধরবো। আমি ওদের আস্তানা থেকে এসেছি, কাল আমরা ওদের আস্তানায় হামলা করব। কিন্তু তুই ওদের আস্তানায় কি করে দেখলি? তিশার জন্য দেখতে পেরেছি। তিশা কই? তিশা ও ঠিক আছে তো? না। তারপর ওদের সব বললাম। তার মানে তিশা এখন বিপদে আছে? না, ওরা তিশাকে কিছু করবে না, কিন্তু কালকে ওদের ধরতে হবে, না হলে তিশা আর অন্য মেয়েরা পাচার হয়ে যাবে। কালকে ওদের ধরবো। ওকে স্যার। মেজর স্যারকে ফোন দিয়ে আরো কিছু লোক পাঠাতে বলো, কারণ কালই হবে শেষ মিশন। তারপর আমি চলে আসতে লাগলাম। হঠাৎ করে সানজিদার হাসি মুখটা সামনে ভেসে উঠল। দুপুরেও অনেকবার সানজিদার কথা আমার মনে পড়েছিল। আমি বুঝতে পারলাম আমি সানজিদাকে অনেক পছন্দ করে ফেলেছি। মিশনটা শেষ হওয়ার পর সানজিদাকে আমার ভালোবাসার কথা বলবো, এটা ভাবলাম। অন্যদিকে সেই অচেনা লোকটা তিশাকে অনেক ফোন দিতেছে। তিশা ফোন ধরছে না কেন? ওর কোনো বিপদ হলো নাকি? ও তো রিমনের পেছন পেছনে গিয়েছিল। রিমন ওকে দেখে ফেলে ওর কোনো ক্ষতি করে দেয়নি তো? না না, রিমন এমন করতে পারে না। কিন্তু ও তো রিমনের পেছন পেছনে গিয়েছিল। আমরা এখনই পুলিশ নিয়ে রিমনকে ধরবো, তাহলে তিশার খোঁজ পাবো। কিছুতেই আমি তিশার ক্ষতি হতে দিতে পারি না। আমি এখনই রিমনের বাড়িতে গিয়ে রিমনকে ধরবো। আমি বাইরে থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে ঢুকলাম, কিন্তু বাড়িতে ঢুকে দেখলাম বাড়িতে 5 জনের মতো পুলিশ। 4 জন ছেলে পুলিশ আর 1 জন মেয়ে পুলিশ। মেয়ে পুলিশটা অন্যদিকে ফেরা ছিল। মেয়েটা এদিকে ফিরতেই আমি অবাক হলাম, এটা কি করে হয়? কারণ মেয়ে পুলিশটা ছিল সানজিদা, তার মানে সানজিদাও পুলিশ। তারপর সানজিদা এসে যা বলল তা শুনে আমি আরো অবাক হলাম। তিশা কোথায় রিমন? তিশা কোথায় আমি কি করে জানবো? তুমি জানো রিমন তিশা কোথায়, তাই ভালো ভালো বলে দাও তিশা কোথায়। এই, আমার ছেলে কি করে জানবে তিশা কোথায়? আপনার ছেলেই জানে তিশা কোথায়, কারণ তিশা আপনার ছেলেরই পিছু পিছু গেছিল। তিশা আমার ছেলের পিছনে পিছনে যাবে কেন? কারণ তিশা একজন পুলিশ, আর আমরা আপনার ছেলেকে আমরা সন্দেহ করি। কি? তিশা না পুলিশ? আর আমার ছেলেকে তোমরা কেন সন্দেহ করো? আমার ছেলে কি করেছে? আমরা সন্দেহ করি আমাদের এই জেলা থেকে যে অবৈধ কাজ হচ্ছে তার মাঝে আপনার ছেলেও জড়িত। আর তিশা ওর পেছনে পেছনে গিয়েছিল ও কি করে তা দেখতে। আর ও খুব চতুর, ও আর আমার সাথে আরো কয়েকজন আছে। আর এই কেসটা শেষ করার জন্য অনেক জায়গায় যেতে হয়েছে আমার, আর অনেকের সাথে কথা বলতে হয়েছে। আর সেজন্যই আমাকে তোমরা আর তিশা সন্দেহ করেছো।
বাবা তুই আর্মি অফিসার? সত্যি আমার খুব ভালো লাগছে এটা শুনে, তুই দেশের জন্য লড়াই করিস। তোমাদের মতো পুলিশ কেন মিশনের জন্য পাঠানো হয় আমি বুঝি না। অপরাধীদের সন্দেহ করো না, যারা অপরাধীদের ধরতে আসে তাদের সন্দেহ করো। এটাই কি পুলিশের নীতি? সত্যি সানজিদার এখন কিছু বলার নেই। সানজিদার ভেতরে অপরাধবোধ কাজ করছে। ভাইয়াও চুপ করে আছে। যারা মেয়ে পাচার করে তারা তোমার বোনকে ধরেছে আর কাল পাচার করে দেবে। তুমি জানো তিশাকে মেয়ে পাচার কইরা ধরেছে আর কাল পাচার করে দিবে। আর একজন আর্মি হিসাবে তোমাকে তো ওকে বাঁচানো উচিত। আর তুমি ওকে না বাঁচিয়ে বলছো ওকে কাল পাচার করে দিবে। তোমাদের পুলিশের বুদ্ধি কি এরকম হয়? আমি কি বলেছি আমি তিশাকে বাঁচাবো না? আমরা তিশাকে বাঁচাবো। কাল আমাদের মিশন হবে, আর কাল আমরা সব অপরাধীদের ধরবো। আর যে মেয়েগুলোকে ওরা বন্দি করে রেখেছে তাদের মুক্ত করব। আর আমার এখন অনেক কাজ আছে বাই। সানজিদা চুপ করে আছে। কি বলবে এখনো? ওর কোনো কথা বলার মুখ নেই। রুমে চলে আসলাম। আমাকে নিয়ে সানজিদার ভাবনা এত নিচে, ও আমাকে অপরাধী ভাবে। যাই হোক, এখন আমাকে মিশনের কথায় মন দিতে হবে। এই মিশনে আমাদের সাকসেস হতেই হবে। মেজর স্যারের সাথে কথা বললাম, আশিকদের সাথেও কথা বলে সব ঠিক করে নিলাম। এদিকে সানজিদা সারা রাত আমার কথা ভাবলো। ও অপরাধবোধ থেকে আমাকে ভালোবেসে ফেলেছে। আমি ওকে মেনে নেব কিনা সেই চিন্তা করতেছে সানজিদা। আজ তাড়াতাড়ি ঘুম থেকে উঠলাম। এই মিশনের জন্য মেজর স্যার আরো কিছু আর্মি অফিসার পাঠিয়েছে। তাদেরকে সব বলে ওই বাড়িটার চারপাশে এমন ভাবে রাখতে হবে যাতে কেউ ওদের দেখতে না পায়। সকাল সকালই সানজিদা আমাদের বাড়িতে এলো, কিন্তু বাড়িতে এসে আমাকে পেল না। সানজিদার খুব মন খারাপ হলো। সানজিদাও তৈরি হলো মিশনে যাবার জন্য। যদিও জানে না কোথায় মিশন, তবুও নিজের উপর আস্থা রাখলো।
আমিও তোমাকে ভালোবাসি শান্তিদা। আমাদের কথা শুনে মা বাবা হাসতে লাগলো। আমরা দুজনে লজ্জা পেলাম। হঠাৎ করে আর্মি হেড অফিসার আসলো আমার কেবিনে। এর সাথে সিনিয়র মেজর স্যারও আছে। রিমন, তোমার সাহসিকতার সত্যি প্রশংসা করার মতো। তুমি আকাশকে ধরিয়ে দিয়ে বাংলাদেশের বড় উপকার করেছো। স্যার, এটা আমার দায়িত্ব। আর আশিক, জাবির, সাব্বির, জয় এরা না থাকলে আমি একা পারতাম না। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। আর রিমন, তুমি এই মিশনে ভালোভাবে শেষ করেছো। তোমাকে প্রমোশন দেওয়া হলো আর তোমাকে আর্মি মেজর বানানো হলো। এই কথা শুনে আমি খুব খুশি হলাম। থ্যাংক স্যার। ওয়েলকাম ইয়াং ম্যান। তারপর আরো কিছু কথা বলে স্যার চলে গেল। হঠাৎ ভাবি আমাদের রুমে এলো। ইমন এখন কেমন আছে রে? ভাইয়ার কি হয়েছে? অ্যাক্সিডেন্ট করেছে? ভাইয়া এখন ঠিক আছে তো? আমি ভাইয়ার রুমে যাব বলে কেবিন থেকে বেরিয়ে ভাইয়ার রুমে গেলাম। ভাইয়ার পাশে বসলাম। ভাইয়া, এখন ভালো আছিস? এখন ভালো আছি রে। তুই অ্যাক্সিডেন্ট করলি কেমনে? তোর সাথে খারাপ ব্যবহার ফল এটা। আমাকে ক্ষমা করে দে ভাই, আমি তোর উপর অনেক অন্যায় করেছি। এখানে ক্ষমা চাওয়ার কিছু নেই। আমরা সবাই একটা হ্যাপি ফ্যামিলি হব ভাইয়া। তার কিছুদিন পর ভাইয়া ঠিক হয়ে গেল। আমি এখন আর্মি মেজর। আর শান্তিদের সাথে বিয়ে হলো আমার। আমরা এখন একটা হ্যাপি ফ্যামিলি। সবসময় হাসি খুশিতে থাকুক আমাদের পরিবার।